আসসালামু আলাইকুম সবাইকে। নিউমেরিক্যাল মেথডের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো এরর অ্যানালাইসিস। আমরা যখন কোনো একটা কমপ্লেক্স প্রবলেমকে সলভ করতে যাব তখন সেখান থেকে যখন অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বের করব, সেই অ্যাপ্রক্সিমেট ভ্যালুর থ্রুতে আমাদের কিছু ইরর্স দেখা দিবে। আমরা কিন্তু একদম এক্স্যাক্ট ভ্যালু নিয়ে কাজ করি না, আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে কাজ করি। সো আমার এক্স্যাক্ট ভ্যালু এবং আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মাঝখানে আমার যেই ইররটা থাকবে সেটাই আমরা এখানে আলোচনা করি, যেটা হলো ইরর অ্যানালাইসিস। তাই চলুন শুরু করি। তো সবার প্রথমে ইরর অ্যানালাইসিস নিয়ে আলোচনা করার জন্য আমাদের সবার প্রথমে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটাকে আমরা বলি সিগনিফিক্যান্ট ডিজিটস, একটাকে আমরা বলি হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট এবং অন্যটাকে আমরা বলি হচ্ছে ডেসিমাল প্লেস। এখন এই দুইটা জিনিসের মূল বিষয়টা কি, সেটা হচ্ছে যে যখন আমরা একটা জিনিস নিয়ে, যেমন ধরি আমাদের কাছে একটা নাম্বার দেওয়া আছে যেটা হলো 5.2143, এটা আমার কাছে একটা নাম্বার দেওয়া আছে। এখন এই নাম্বারের আমাদের ডেসিমাল প্লেসটা হবে, আমাদের দশমিক থেকে নিয়ে যতগুলো সংখ্যা থাকবে এই সবগুলোই হবে আমার ডেসিমাল প্লেস। তার মানে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংখ্যা আছে হচ্ছে 2, 1টা, 2টা, 3টা, 4টা এবং 5টা। তার মানে আমাদের এই সংখ্যাটার জন্য আমার ডেসিমাল প্লেস হবে হচ্ছে 5। আর সিগনিফিক্যান্ট ডিজিট কোনটা? সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে আমার দশমিক সহ নিয়ে আমার যতগুলো সংখ্যা থাকবে এই সবগুলো সংখ্যাকে আমরা বলবো হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল সংখ্যা হচ্ছে 5 থেকে নিয়ে 2 পর্যন্ত টোটাল 6টা সংখ্যা আছে। সো আমাদের সিগনিফিক্যান্ট ডিজিট হবে 6। বাট এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ডিজিটের ক্ষেত্রে আরও কয়েকটা রুলস আছে। সেটা হচ্ছে গিয়ে আমার পুরো ভ্যালুটার মধ্যে যতগুলো নন জিরো এলিমেন্ট থাকবে সবগুলি আমার সিগনিফিক্যান্ট ডিজিট। বাট যদি আমার কাছে একটা জিরো চলে আসে তাহলে সেক্ষেত্রে সিগনিফিক্যান্ট ডিজিটটা কেমন হবে? যদি জিরোর অবস্থান হয় যদি নন জিরোর আগে, তাহলে সেটা সিগনিফিক্যান্ট হবে না। ফর এক্সাম্পল আমার ভ্যালু দেওয়া আছে 0.00219, তার মানে এখানে আমার নন জিরো এলিমেন্ট শুরু হয়েছে হচ্ছে 2 থেকে। তার মানে 2টা হলো আমার প্রথম নন জিরো এলিমেন্ট এবং 2 এর আগে যতগুলো সংখ্যায় থাকুক না কেন এগুলো কিন্তু আমরা কাউন্ট করব না আমাদের সিগনিফিক্যান্ট ডিজিট হিসাবে। তার মানে এইটার জন্য আমার সিগনিফিক্যান্ট ডিজিট হবে 3। তারপর যদি আমার এরকম একটা ভ্যালু থাকে 0.2939, তো এক্ষেত্রে আমার সিগনিফিক্যান্ট বিট কত হবে? আমি আমার প্রথম নন জিরো এলিমেন্টের আগে যতগুলো জিরোই থাকুক না কেন আমরা সেগুলোকে কাউন্ট করব না, আমার প্রথম নন জিরো এলিমেন্ট থেকে কাউন্ট করা স্টার্ট করব। তাহলে 2 থেকে কাউন্ট করে 9 পর্যন্ত টোটাল সংখ্যা আছে 4, তার মানে আমার সিগনিফিক্যান্ট বিট হবে 4। এখন সেকেন্ড রুলসটা হলো যে নন জিরোর পরে যদি জিরো থাকে তাহলে সেটা আমার সিগনিফিক্যান্ট হবে। তার মানে নন জিরোর আগে যদি জিরো থাকে সেটাকে আমরা কাউন্ট করছি না, বাট নন জিরোর পরে যদি কোনো একটা জিরো থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা সিগনিফিক্যান্ট হিসাবে কাউন্ট করব। ফর এক্সাম্পল আমার ভ্যালু দেওয়া আছে 0.20190, বা ধরলাম এখানে 221900, এই যে আমার নন জিরো এলিমেন্টের পরে দুইটা জিরো আছে। সো আমরা এই পুরোটাকে আমাদের সিগনিফিক্যান্ট হিসাবে ধরবো। তার মানে এখানে সংখ্যা আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তার মানে এখানে আমার সিগনিফিক্যান্ট হবে কয়টা? 6টা। তার মানে আমরা বুঝতে পারলাম যে নন জিরো এলিমেন্টের আগে জিরো থাকলে সেটাকে আমরা সিগনিফিক্যান্ট হিসাবে কাউন্ট করব না, বাট নন জিরোর পরে যদি আমাদের জিরো থাকে সেটাকে আমরা সিগনিফিক্যান্ট হিসাবে কাউন্ট করব। এটা গেল আমার 2 নাম্বার রুলস, এটা হলো আমার 1 নাম্বার রুলস। আর 3 নাম্বার রুলস হচ্ছে গিয়ে যদি আমার নন জিরো এলিমেন্টের শেষেও না থাকে পরেও না থাকে, আমার যদি মাঝখানে থাকে তাহলে সেগুলোকেও আমরা সিগনিফিক্যান্ট হিসাবে কাউন্ট করব। ফর এক্সাম্পল আমার ভ্যালু দেওয়া আছে 2.30109, তার মানে এই যে দুইটা জিরো কিন্তু আমার নন জিরো এলিমেন্টের মাঝখানে আছে। 3 আর 1 দুইটা নন জিরো এলিমেন্ট, তাদের মাঝখানে একটা জিরো আছে, তেমনি এখানে আমার একটা মাঝখানে জিরো আছে। যদি আমার নন জিরো এলিমেন্টের মাঝখানে যদি আমার জিরো থাকে তাহলেও সেগুলোকে আমরা সিগনিফিক্যান্ট হিসাবে কাউন্ট করব। তার মানে এখানে আমাদের কাউন্টটা শুরু হবে কিন্তু 2 থেকে, যেহেতু আমার 2 প্রথম নন জিরো এলিমেন্ট। সো 2 থেকে স্টার্ট করলাম, 2, 3, 0 আমার সিগনিফিক্যান্ট হবে কারণ সেটা মাঝখানে আছে। 1 সেটা সিগনিফিক্যান্ট, 0, 9, তাহলে টোটাল সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6। তার মানে এখানেও আমার সিগনিফিক্যান্ট হবে টোটাল 6। তার মানে সিগনিফিক্যান্টের ক্ষেত্রে শুধুমাত্র নন জিরো এলিমেন্টের আগে যদি জিরো থাকে সেগুলোকে আমরা সিগনিফিক্যান্ট হিসাবে কাউন্ট করছি না, বাট যদি সেই জিরোটা আমাদের নন জিরো এলিমেন্টের পরে থাকে অথবা মাঝে থাকে তাহলে সেগুলোকে আমরা
সিগনিফিক্যান্ট ডিজিট হিসাবে কাউন্ট করছি। আর ডেসিমেল প্লেস কোনগুলো? জাস্ট দশমিকের পর আমার যতগুলো ডিজিটই থাকুক না কেন সেটাই হবে আমার ডেসিমেল প্লেস, যেমন 0.2922326। তাহলে এখানে আমার ডেসিমেল প্লেস 1 2 3 4 5টা, আমার ডেসিমেল প্লেস হবে 5। আশা করি এই দুইটা জিনিস বুঝতে পেরেছেন। এখন আসি আমাদের নিউমেরিক্যাল ইরোরে, যে নিউমেরিক্যাল এরর জিনিসটা কিভাবে ব্যবহার করা হয়। যেমন ধরি আমাদেরকে একটা সাম দেওয়া আছে, যেটা হলো 2/5 প্লাস 25/10, 25/10। এটাকে যদি আমরা সাম করি তাহলে আমাদের ভ্যালু আসতেছে কত? 2.9। দেখেন আমাদের কিন্তু একটা এক্স্যাক্ট একটা ভ্যালু চলে আসছে 2.9, 9-এর পরে কিন্তু আর কোনো ডিজিট নাই। সো এগুলাকে আমরা বলছি হচ্ছে আমাদের এক্স্যাক্ট ভ্যালু, EXACT, এক্স্যাক্ট ভ্যালু। বাট যদি আমার এমন ভ্যালু দেয়া থাকে, ফর এক্সাম্পল 25/36 প্লাস 12/13, এখন এইটাকে যদি আমরা করি তাহলে আমাদের ভ্যালু আসতেছে 1.61752175213675236752। তার মানে দেখেন আমার কিন্তু অনেক বড় একটা ভ্যালু চলে আসছে। সো আমরা যখন ম্যাথ করি তখন কিন্তু এত বড় সংখ্যা নিয়ে কাজ করা কিন্তু সম্ভব হয় না। তখন আমরা কি করি, তখন এখান থেকে আমরা দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর নিয়ে কিন্তু আমরা কাজ করি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে দশমিকের পর 4 ঘর নেই, 1.6175, এই 4 ঘর নিয়ে কিন্তু আমরা টোটালি কাজটা করি। তার মানে এই যে এত বড় একটা ভ্যালু থেকে আমরা ছোট একটা ভ্যালু নিলাম, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তার মানে এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের কিন্তু অনেক বড় একটা ভ্যালু থেকে আমরা সেখান থেকে শর্ট করে ছোট একটা জিনিস নিয়ে সেখান থেকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে কাজ করি। তখন আমি যদি এই ভ্যালুটা নিয়ে আমার ম্যাথসটা করতাম বা প্রবলেমটা সলভ করতাম তাহলে কিন্তু আমার একরকম রেজাল্ট আসতো। আমরা যখন অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে আমাদের প্রবলেমটা সলভ করি আমাদের কিন্তু অন্যরকম রেজাল্ট আসে। তার মানে কি, দুইটার মধ্যে একটা ছোটোখাটো ইরোর আছে, সেই ইরোরটাই কিন্তু আমরা এখানে বের করি। এখন এখান থেকে যদি আমরা ইরোরটা বের করার ট্রাই করি তাহলে এখানে ইরোরটা কেমন হবে? আমরা যদি আমাদের এটা হলো আমাদের এক্স্যাক্ট ভ্যালু, এটা হলো আমাদের এক্স্যাক্ট ভ্যালুটা, আর এটা কি আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা। তাহলে ইরোর বের করার জন্য আমি যদি এক্স্যাক্ট ভ্যালু থেকে আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার ইরোরটা চলে আসতেছে। সো আমি যদি এখানে ইরোর বের করি, ইরোর, তাহলে কি হবে, এই এক্স্যাক্ট ভ্যালুকে আমরা ক্যাপিটাল এক্স দ্বারা ডিফাইন করি এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুকে আমরা স্মল এক্স দ্বারা ডিফাইন করি। সো আমাদের এক্স মাইনাস স্মল এক্স। তাহলে আমরা যদি এখানে ভ্যালুটা বসাই 1.6175213675 মাইনাস 1.6175, তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট আসতেছে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0.12342136752। তার মানে এইটা কিন্তু হচ্ছে আমার ইরোর, কারণ আমরা যখন অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে কাজ করব আমার এইটুকু আমার একটা ইরোর বের হবে। সো এইটাই হচ্ছে আমার ইরোর অ্যানালাইসিস। সো এখান থেকে তাহলে আমাদের একটা সূত্র আমরা লিখতে পারি, যে সেই সূত্রটা হচ্ছে E ইজ ইকুয়ালস টু অ্যাবসোলিউট ইরোর, যেটাকে আমরা বলি E ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। তো এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবসোলিউট ইরোর। সো অ্যাবসোলিউট ইরোরের সূত্র হচ্ছে ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স, তার মানে এক্স্যাক্ট ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা। এখন আমরা যদি আরেকটা জিনিস নিয়ে কথা বলি সেটা হচ্ছে রিলেটিভ ইরোর। রিলেটিভ ইরোর হচ্ছে আমরা এই যে ভ্যালুটা বের করলাম এটাকে আমরা রেশিওর মাধ্যমে আমরা বের করব। রেশিওর মাধ্যমে যদি আমরা জিনিসটাকে বের করতে পারি সেটাই হবে আমাদের রিলেটিভ ইরোর। তার মানে আমরা যদি লিখি রিলেটিভ ইরোরের তাহলে সূত্রটা কি হবে? রিলেটিভ ইরোরকে আমরা ডিফাইন করি হচ্ছে ER দ্বারা, তাহলে ER দ্বারা আমাদের সূত্রটা হবে, আর এটাকে আমরা ডিফাইন করি EA দ্বারা। তাহলে আমাদের সূত্রটা হবে EA ডিভাইডেড বাই তার অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা, তার এক্স্যাক্ট যে ভ্যালুটা আছে সেটা EX। তার মানে আমাদের রিলেটিভ ইরোর বের করার সূত্র হচ্ছে আমাদের যেই আপনার অ্যাবসোলিউট ইরোরটা বের হবে সেটা ডিভাইডেড বাই আমাদের যে এক্স্যাক্ট ভ্যালুটা আছে সেটা। তাহলে আমরা আমাদের পুরো ভ্যালুটার একটা রেশিও আমরা বের করতে পারবো। এরপর আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি পার্সেন্টেজ ইরোর। তাহলে আমরা বুঝতেই পারছি এখান থেকে আমরা আমাদের ইরোরের পার্সেন্টেজটা বের করতে পারবো। পার্সেন্টেজ ইরোর, তাহলে সেখান থেকে জাস্ট আমরা আমাদের এটাকে আমরা ডিফাইন করি ইপি ধারা। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট ER এর সাথে 100 গুণ দিয়ে দিব, তাহলেই আমাদের পার্সেন্টেজ ইরোরটা বের হয়ে যাবে।
আমরা যদি একটু স্লাইডের মধ্যে জিনিসগুলো একটু দেখি, তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিগনিফিক্যান্ট ডিজিটসগুলো, যেগুলো আমরা একটু আগে বলেছিলাম। দেন আমাদের এই যে নিউমেরিক্যাল ইরোর্সের কথাগুলো বলছিলাম, এই যে দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাবসোলিউট ইরর হচ্ছে দ্য অ্যাবসোলিউট ইরর অফ quantity is the absolute value of the difference between the exact value and the approximate value, which is EA is equals to x minus small x. রিলেটিভ এরর যেটা ছিল, দ্য রিলেটিভ এরর অফ দ্য কোয়ান্টিটি ইজ দ্য রেশিও অফ ইটস অ্যাবসোলিউট এরর টু ইটস এক্সাক্ট ভ্যালু, ইট ইজ ডিনোটেড ER। তার মানে ER মানে আমাদের অ্যাবসোলিউট এরর ডিভাইডেড বাই আমাদের এক্সাক্ট ভ্যালুটা, এন্ড দেন পার্সেন্টেজ এরর EP ইজ ইকুয়ালস টু 100 ER। তার মানে এখান থেকে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা যদি একটু এক্সাম্পলটা আমরা করার ট্রাই করি, তাহলে এক্সাম্পলটা ছিল এমন যে an approximate value of pi and approximate value of pi হচ্ছে 3.141428571 এটা হচ্ছে পাইয়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যান্ড হচ্ছে তার এক্সাক্ট ভ্যালুটা দেওয়া আছে, এক্সাক্ট ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 3.1415926 এটা হচ্ছে তার এক্সাক্ট ভ্যালু। এখন আমাকে ফাইন্ড করতে বলতে হচ্ছে তাদের অ্যাবসোলিউট ইরর, দেন হচ্ছে তাদের রিলেটিভ ইরর এবং তার পার্সেন্টেজ। তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করব? তাহলে জাস্ট আমাদের দুইটা ভ্যালু কিন্তু দেওয়া আছে, এটা হবে আমার ক্যাপিটাল এক্স, তার মানে আমার ক্যাপিটাল এক্স কিন্তু হচ্ছে আমার এক্সাক্ট ভ্যালুটা, যেটা হবে 3.1415926, এটা কিন্তু আমার ক্যাপিটাল এক্স। আর স্মল এক্স কোনটা? আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা 3.1428571। এখন ওইটাকে যদি আমরা বিয়োগ করে দেই আমাদের অ্যাবসোলিউট ইরর বের করার জন্য, বের করার জন্য কি করব? জাস্ট ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। সো ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স করলে আমাদের ভ্যালু আসতেছে অ্যাপ্রক্সিমেটলি 0.00121645। তো এটা চলে আসলো আমাদের অ্যাবসোলিউট ইরর। আর যদি আমরা এখান থেকে আমাদের রিলেটিভ ইরর বের করতে হয়, ER সমান সূত্রটা কি ছিল? উপরে হচ্ছে EA এবং নিচে হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালুটা। তার মানে এটা যদি করি তাহলে আমাদের ভ্যালু আসতেছে 0.000402। তো এটা চলে আসলো আমাদের রিলেটিভ ইরর, জাস্ট আমরা ভাগ করে দিব। আর আমাদের পার্সেন্টেজ ইপি কি? জাস্ট ER এর সাথে ER গুণন 100, তার মানে এটার সাথে 100 গুণ করলে আমাদের ভ্যালু আসতেছে 0.0402। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সো এখন জাস্ট খুবই সিম্পল, আমাদের তিনটা সূত্র আছে। একটা হচ্ছে অ্যাবসোলিউট ইররের জন্য আমরা এক্সাক্ট ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বিয়োগ দিয়ে দিব, আর যদি আমাদের রিলেটিভ ইরর বের করতে হয় আমাদের যেই অ্যাবসোলিউট ইররটা ছিল সেটার সাথে আমাদের এক্সাক্ট ভ্যালুটা ভাগ দিয়ে দিব, আর পার্সেন্টেজ বের করতে বললে জাস্ট আমার রিলেটিভ ইররের সাথে আমার 100 গুণ করে দিব। এটাই হয়ে গেল আমাদের আপনার ইরর বের করার নিয়ম। এখন এখানে আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি রাউন্ড অফ ইরর। সো রাউন্ড অফ ইরর হচ্ছে গিয়ে যখন আমাদের একটা ভ্যালু দেওয়া থাকবে সেটার থেকে আমরা যখন নিজেদের মতো একটা নির্দিষ্ট ভ্যালু নিয়ে নিব সেটাকে আমরা বলি রাউন্ড অফ ইরর। যেমন আমি যদি একটু দেখাই রাউন্ড অফ ইরর, ফর এক্সাম্পল আমার কাছে একটা ভ্যালু দেওয়া আছে, ফর এক্সাম্পল আমার কাছে পায়ের ভ্যালু দেওয়া আছে 3.1415922 ফর এক্সাম্পল আমাকে এই ভ্যালুটা দেওয়া আছে। তখন এখান থেকে কিন্তু আমরা একটা ভ্যালু নিতে পারি, যেমন 3.1416, এই 5-এর বদলে কিন্তু আমরা 6 নিতে পারি। আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম যদি একটা সংখ্যার পরের সংখ্যাটা যদি 5-এর বেশি হয় তাহলে আমরা আগের সংখ্যার সাথে 1 বাড়ায়ে সেটাকে আমরা ধরতে পারি। সো আমরা এখানে 5-কে 6 লিখতে পারি। সো এই ক্ষেত্রে আমার ভ্যালু ছিল 3.1415922। তো সেখান থেকে আমি 5-এর জায়গায় কিন্তু 6 বসালাম। সো এটাকেই কিন্তু আমরা বলি রাউন্ড অফ ইরর, যার মানে আমরা একটা রাউন্ড ফিগার করে সেখান থেকে কিন্তু আমরা ইরর বের করতেছি। সো এই টাইপের যদি থাকে সেগুলোকে আমরা বলছি হচ্ছে রাউন্ড অফ ইরর। সো রাউন্ড অফ ইররের ক্ষেত্রে কিন্তু আমাদের অন্য সূত্র ব্যবহার করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাকে ফর এক্সাম্পল একটা ভ্যালু দেওয়া আছে, ভ্যালুকে আমরা ধরলাম p ইজ রাউন্ডেড টু n decimal places,
প্লেসেস। ডেসিমেল প্লেসেস কোনগুলো ছিল? দশমিকের পরে যে ভ্যালুগুলো সেগুলোকে আমরা ডেসিমেল প্লেসেস বলছিলাম। যদি এমন একটা সংখ্যা থাকে এবং সেটা রাউন্ড অফ প্লেস যদি n ডেসিমেল সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাবসোলিউট ইরর EA বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস n। তার মানে আমার ডেসিমেল সংখ্যা হবে টু দি পাওয়ার মাইনাস n। তো সূত্রটা হলো হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস সেই ডেসিমেল প্লেসটা। আমরা যদি একটা ম্যাথ দেখি, যেমন এই যে এখানে রাউন্ড অফ ইররের কথা বলা আছে, যেমন এই যে এই ম্যাথটার কথা যদি আমরা দেখি যে ফাইন্ড দ্য অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ পার্সেন্টেজ টু দ্য ইরর অফ দ্য নাম্বার 8.2546 ইফ দিস নাম্বার রাউন্ডেড আপ টু 2 ডেসিমেল। দেখেন এখানে কিন্তু বলা আছে যে রাউন্ডেড আপ টু 2 ডেসিমেল। তার মানে আমাকে আমার 2 ডেসিমেল সংখ্যা পর্যন্ত কিন্তু আমি নিতে পারবো, আমি কিন্তু এর থেকে বেশি সংখ্যা নিতে পারবো না। যেহেতু 2 বলে দিছে, সো আমার n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু কিন্তু হবে 2। সো আমাকে অলওয়েজ কোশ্চেনের মধ্যে দেখতে হবে যে আমাকে কত ডেসিমেল প্লেস পর্যন্ত নেওয়ার কথা বলা আছে। এখানে আমাকে ভ্যালু দেওয়া আছে 8.2546। আমার তাহলে এখানে ডেসিমেল প্লেস কত? 1 2 3 4। আমার ডেসিমেল প্লেস হচ্ছে 4, বাট আমাকে ডেসিমেল প্লেস নিতে হবে দুইটা, সো আমাকে এখানে নিতে হবে 8.25। সো তারা এটাই করেছে যে দ্য গিভেন নাম্বার ইজ 8.2546 অ্যান্ড এখানে বলা আছে 2 ডেসিমেল প্লেস n ইজ ইকুয়ালস টু 2। সো আমাকে এক্সাক্ট ভ্যালুটা নিতে হবে কত? 8.25 নিতে হবে, 2 ডেসিমেল পর্যন্ত নিতে হবে। যেহেতু আমার n ইকুয়ালস টু 2, তো আমার সেই সূত্রটা EA ইজ ইকুয়ালস টু, আমার সূত্রটা কী ছিল? EA ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস n। সো এটা ছিল সূত্র। জাস্ট n এর জায়গায় আমরা কত ডেসিমেল প্লেস পর্যন্ত আমাদের নেয়ার কথা বলা আছে সেই ভ্যালুটা আমি এখানে বসাবো। সো হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। সো এখান থেকে ভ্যালু আসতেছে কত? 0.005। সো এই ভ্যালুটা চলে আসছে কি আমাদের অ্যাবসোলিউট ইরর, তার মানে EA আমার চলে আসছে 0.005। এখন আমার উপরে অ্যাবসোলিউট ভ্যালু থাকবে আর নিচে থাকবে হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালুটা। উপরে অ্যাবসোলিউট ভ্যালু, নিচে আমাদের এক্সাক্ট ভ্যালু। বাকি হচ্ছে আগের ম্যাথের মতোই হুবহু। এটাকে যদি আমরা এখন ভাগ করি আমাদের রিলেটিভ ইরর চলে আসবে, আর এটার সাথে 100 গুণ করলে আমাদের পার্সেন্টেজ ইররটা চলে আসবে। তার মানে আমাদের দুইটার মধ্যে আমাদের পার্থক্য হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে অ্যাবসোলিউট ইররের। যদি আমার ডেসিমেল প্লেস বলা থাকে, আমাকে যদি বলে যে রাউন্ড অফ 2 ডেসিমেল প্লেসেস, 3 ডেসিমেল প্লেসেস, 4 ডেসিমেল প্লেসেস, তখন আমার অ্যাবসোলিউট ইরর বের করার নিয়ম হচ্ছে হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস n। আর সেই n এর ভ্যালুটা হবে কত ডেসিমেল পর্যন্ত আমাকে বলা আছে। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন যদি আরেকটা ম্যাথ আমরা এটার ক্ষেত্রে দেখি, যে এখানে বলছে ইভ্যালুয়েট দ্য সাম s ইজ ইকুয়ালস টু √2। দেখেন এখানে কিন্তু আমাদের তিনটা ভ্যালুর কথা বলা আছে, একটা √2, একটা √3, একটা হচ্ছে √5, আর আমাকে বলা আছে 4 ডেসিমেল প্লেসেস পর্যন্ত আমাকে নেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন √2কে আমরা যখন ভাঙবো, সেখানে আমার ভ্যালু আসবে 1.414329, এরকম সামথিং একটা ভ্যালু আসবে। বাট যেহেতু আমাকে বলে দিছে 4 সিগনিফিকেন্ট ডিজিটস, তার মানে আমি 4 সিগনিফিকেন্ট ডিজিটস পর্যন্ত নিতে পারবো। সিগনিফিকেন্ট ডিজিটস কি ছিল? আমার নন জিরো কতগুলো এলিমেন্ট আছে সেগুলো। সো আমি এখানে যদি √2 এর ক্ষেত্রে দেখি 1.414, এখানে তাহলে সিগনিফিকেন্ট ডিজিট কয়টা? 1 2 3 4, 4টা। সো এটা কিন্তু ঠিক আছে, আমি কিন্তু এই 4 এর বেশি কিন্তু আমি নিতে পারবো না, কারণ কি আমার কোশ্চেনের মধ্যে বলা আছে আমার সিগনিফিকেন্ট ডিজিটস হতে হবে 4টা। তেমনই √3 এর ক্ষেত্রে 1.732 আমার সিগনিফিকেন্ট ডিজিট হলো 4টা। তেমনই √5 এর ক্ষেত্রে 2.236 আমার সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 4টা। এই তিনটারই সিগনিফিকেন্ট ডিজিটস বের করার পর আমরা দেখতে পাচ্ছি কি আমাদের প্রতিটা ডেসিমেল প্লেস কয়টা আছে? 3টা। এখানেও কি 3টা, এখানেও 3টা। আমরা জানি ডেসিমেল প্লেস হচ্ছে দশমিকের পর কতগুলো সংখ্যা আছে সেগুলো। সো যেহেতু এখানে 3টা করে ভ্যালু আছে, তার মানে আমার ডেসিমেল প্লেস হবে কত? 3। প্রতিটার ক্ষেত্রে আমার ডেসিমেল প্লেস 3 3 3। তার মানে আমাকে যদি এখন অ্যাবসোলিউট ইরর বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস n, n এর জায়গায় কত হবে? n এর জায়গায় হবে হচ্ছে 3। আশা করি বুঝতে পেরেছেন। আর যেহেতু আমার এখানে তিনটা ভ্যালু, একটা দুইটা এখানে একটা, সো তিনটার জন্য আমাকে এই সূত্রটাকে 3বার ব্যবহার করতে হবে। সো এই যে অ্যাবসোলিউট ভ্যালু বের করেছে হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 √2 এর জন্য, এটা হচ্ছে √3 এর জন্য, এবং এটা হচ্ছে √5 এর জন্য। যেহেতু প্রতিটারই ডেসিমেল প্লেস হচ্ছে 3 করে, এই জন্য 3 3 এবং 3, এবং এটাকে যখন সাম করছে ভ্যালু চলে আসছে 0.015। এখন এখানে একটু লক্ষ্য করেন যে আমার এখানে ডেসিমেল প্লেস কয়টা আছে? ডেসিমেল প্লেস এখানে কিন্তু আমার ডেসিমেল প্লেস হচ্ছে দুইটা, এই 1 এবং 5। দশমিকের পরে যতগুলো নন জিরো এলিমেন্ট থাকবে সেটাই তো আমার ডেসিমেল প্লেস। এখানে যেহেতু দুইটা ডেসিমেল প্লেস, সো আমার যখন রিলেটিভ ইরর বের করব, তো সেক্ষেত্রে আমার এক্সাক্ট ভ্যালুও আমার ডেসিমেল প্লেস দুইটা নিতে হবে। দেখেন এখানে কিন্তু আমার যখন আমরা
এই √2 √3 এবং √5 এর জন্য যখন সাম করলাম আমার কিন্তু আসছিল হচ্ছে 5.382। আমার এখানে ডেসিমেল প্লেস ছিল 3টা, এখানে ডেসিমেল প্লেস হচ্ছে 3টা। বাট যখন আমি তাদের অ্যাবসোলিউট ইরর বের করলাম এবং অ্যাবসোলিউট ইররের মধ্যে আমি দেখতে পেলাম সেখানে 2টা ডেসিমেল প্লেস আছে, তখন আমাকে সেই অ্যাবসোলিউট ইররেরও 2টা ডেসিমেল প্লেসই আমাকে নিতে হবে, এক্সাক্ট ভ্যালুরও 2টা ডেসিমেল প্লেস নিতে হবে। এই দেখেন আমার অ্যাবসোলিউট ইররের মধ্যে 2টা ডেসিমেল প্লেস ছিল। সো এক্সাক্ট যে ভ্যালুটা যেটা আমি সাম করে √2 √3 এবং √5 এর সাম করে পেয়েছিলাম সেইটা হচ্ছে 5.38, মানে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত সেটারও নিতে হবে। এই যে 5.382 যেটা আমি সাম করে পেয়েছিলাম সেটারও 2 ডেসিমেল প্লেস পর্যন্ত আমাকে নিতে হবে। যে 38 2টা ডেসিমেল প্লেস পর্যন্ত নিল। এখন দুইটাকে যদি ভাগ করি আমাদের ভ্যালু চলে আসলো 0.00028। এটা হয়ে গেল আমাদের রিলেটিভ ইরর। আর পার্সেন্টেজ ইররটা জাস্ট 100 গুণ করে দিলে আমার পার্সেন্টেজ ইরর চলে আসলো। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সেখানে আমাকে কয়টা সিগনিফিক্যান্ট ডিজিটসের কথা বলা আছে সেই জিনিসটা অবশ্যই আমাকে রাখতে হবে। সিগনিফিক্যান্ট ডিজিটস বের করার পর সেখান থেকে আমি অ্যাবসোলিউট ইররটা বের করব। অ্যাবসোলিউট ইরর বের করার পর দেখব যে সেখানে কয়টা ডেসিমেল প্লেস পর্যন্ত আছে। সেখানে যতগুলো ডেসিমেল প্লেস পর্যন্ত থাকবে আমার এক্স্যাক্ট ভ্যালুতে, এটাই তো আমার এক্স্যাক্ট ভ্যালু, এই এক্স্যাক্ট ভ্যালুতে আমাকে সেম সংখ্যক ডেসিমেল প্লেসই নিতে হবে। এখানে যেহেতু ডেসিমেল প্লেস 2টা, সো এক্ষেত্রেও আমাকে 2টা ডেসিমেল প্লেসই নিতে হবে। 38 2টা ডেসিমেল, এখানে 15 2টা ডেসিমেল। সো নিয়ে দেন আমি যদি জিনিসটাকে ভাগ করি আমার রিলেটিভ ইরর বের হয়ে যাবে। আর সেখান থেকে আমরা পার্সেন্টেজ ইররটা 100 গুণ করে পার্সেন্টেজ ইরর বের করা যাবে। সো এই হচ্ছে আমাদের ইরর অ্যানালাইসিস। এখান থেকে জাস্ট এই 2টা নিয়মই আছে। একটা হচ্ছে যদি আমার ডেসিমেল প্লেস দেওয়া থাকে, একটা ডেসিমেল প্লেস না দেওয়া থাকে। আর ইরর হচ্ছে জাস্ট আমার এক্সাক্ট ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মাঝখানে আমার কী সংখ্যক ইররটা আছে সেটা আমরা এখান থেকে বের করি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখানে কিছু প্র্যাকটিস হোমওয়ার্ক রয়েছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। সো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু টপিকস নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।